বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার রক্তে মিশেছিল আরব ও পারস্যের আভিজাত্য এবং মুঘল ভারতের যুদ্ধকৌশল। তার সিংহাসনে আরোহণ কিংবা তার জীবনের করুণ ট্র্যাজেডি কোনোটি আকস্মিক ছিল না। আজ জেনে নেব শেষ স্বাধীন নবাবের ট্র্যাজেডি এবং তার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো। নবাব সিরাজউদ্দৌলার ইতিহাসের পিছনে জড়িয়েছিল তার পিতামহ, দাদা ও মাতামহ নানা কর্তৃক গড়ে তোলা এক বিশাল সাম্রাজ্যিক পটভূমি বলা চলে। পারিবারিক জটিলতা এবং ক্ষমতার লড়াই। সিরাজউদ্দৌলার পারিবারিক ইতিহাস মূলত দুই ভাইয়ের এক যুগে ভাগ্য অন্বেষণ, ক্ষমতার শীর্ষারোহণ এবং পরবর্তীতে এক মহাবিপর্যয় গিয়ে শেষ হওয়ার এক ঐতিহাসিক অধ্যায়। বংশের আদি শেকড় ও ভারতবর্ষে আগমন। মূল পুরুষ ছিল বা তার পরদাদা ছিল মির্জা মোহাম্মদ মাদানি। আদি বাসস্থান বা জাতিসত্তা ছিল তারা মাদানি উপাধি। এই মাদানি উপাধিটা আসলে নির্দেশ করে যে তার পূর্বপুরুষগণ আরবের মদিনানগর থেকে পারস্য, বর্তমান ইরানে গিয়ে বসতি স্থাপন করেছিলেন। পরবর্তীতে পারস্যের খোরাসান অঞ্চলে বসবাসকালে তাদের পরিবার স্থানীয় তুর্কি আফশার উপজাতির সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন, ইতিহাস থেকে পাওয়া যায়। পরবর্তীতে সপ্তদশ শতকের শেষভাগে মির্জা মোহাম্মদ মাদানি পারস্য থেকে ভাগ্য অন্বেষণে বা ভাগ্য পরীক্ষার জন্য সপরিবারে হিন্দুস্থান অর্থাৎ ভারতীয় উপমহাদেশে আসে। তিনি মুঘল সম্রাট আওরঙ্গজেবের দরবারে একজন মানসবদার বা উচ্চপদস্থ সামরিক ও প্রশাসনিক কর্মকর্তা হিসাবে যোগদান করেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের দরবারে। আওরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযানের সময় মির্জা মাদানি সম্রাটের সাথে ভারতের দাক্ষিণাত্যে চলে যান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার দুই পুত্র সেখানে জন্ম নেয় এবং মুঘল সংস্কৃতির মধ্য দিয়ে গড়ে ওঠেন। পিতৃপক্ষীয় বংশধারায় যদি আমরা আসি, যে পিতামহ দাদা হাজী আহমদ বা মির্জা আহমদ, তিনি ছিলেন মির্জা মোহাম্মদ মাদানির জ্যেষ্ঠ পুত্র। মক্কায় পবিত্র হজ পালন শেষে তিনি হাজী আহমদ নামে পরিচিত হন। তিনি তরবারির চেয়ে কূটনীতি, রাজনৈতিক চাল এবং প্রশাসনিক বুদ্ধিতে অত্যন্ত পারদর্শী ছিলেন। বাংলায় আগমন। 1707 সালের মুঘল শাহজাদা আজম শাহর মৃত্যুর পর তাদের পরিবার চরম অর্থকষ্টে পড়ে। 1715 থেকে 1720 সালের মধ্যে হাজী আহমদ তার ছোট ভাই আলীবর্দী খাঁকে নিয়ে উড়িষ্যাতে আসেন এবং উড়িষ্যার নায়েবে নাজিম সুজাউদ্দিন মোহাম্মদ খাঁর অধীনে
চাকরিতে যোগদান করেন। সুজাউদ্দিন যখন বাংলার নবাব হন, তখন হাজী আহমদ মুর্শিদাবাদের দরবারে নবাবের প্রধান পরামর্শদাতা ও বিশ্বস্ত উপদেষ্টা হিসাবে জান নিসার ওই সময় নাম, বা বিশ্বস্ত উপদেষ্টা হিসাবে তখন আত্মপ্রকাশ করেন। এই পরবর্তীকালে ছোট ভাই আলীবর্দী খাঁকে বাংলার সিংহাসনে বসাতে তিনি পর্দার আড়ালে থেকে মূল রাজনৈতিক চালটি তখন চলেছিলেন। ঐতিহাসিক পরিণতি যদি আমরা দিকে তাকাই, তাহলে 1748 সালের বিহারে আফগান বিদ্রোহে তার প্রিয় পুত্র জৈনুদ্দিন আহমদ খাঁ নির্মমভাবে নিহত হন। বিদ্রোহীদের হাত থেকে মুক্তি পেয়ে পাটনাতে অবস্থানকালে চরম পুত্র সুখে এবং বার্ধক্যে শারীরিক আঘাতের কারণে এই ঘটনার মাত্র 17 দিন পর হাজী আহমদ মৃত্যুবরণ করেন। পিতা জৈনুদ্দিন আহমদ খাঁ তিনি ছিলেন হাজী আহমদের ছোট ছেলে এবং নবাব আলীবর্দী খাঁর আপন ভাতিজা ও জামাতা। আলীবর্দী খাঁ তাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন এবং হাইবাদ জং উপাধিতে ভূষিত করে বিহারে নায়েবে নাজিম নিযুক্ত করেছিলেন বা গভর্নর নিযুক্ত করেছিলেন। এর পরবর্তীতে 1748 সালে দরভঙ্গার বিদ্রোহী আফগান নেতা মুস্তফা খাঁ এবং তার সহযোগীরা প্রতারণার আশ্রয় নিয়ে পাটনায় জৈনুদ্দিন প্রাসাদে প্রবেশ করে। এই জৈনুদ্দিন প্রাসাদে প্রবেশ করে সেখানে অত্যন্ত নির্মমভাবে তরবারির আঘাতে জৈনুদ্দিন আহমদ খাঁকে টুকরো টুকরো করে হত্যা করে এবং সিরাজউদ্দৌলার মা আমিনা বেগমকে বন্দি করে। পরবর্তীতে আলীবর্দী খাঁ সশরীরে গিয়ে তাদেরকে উদ্ধার করেন। মাতৃপক্ষের যদি বংশধারা দিকে লক্ষ্য করি, যে মাতামহ বা নানা নবাব আলীবর্দী খাঁ, তিনি ছিলেন মির্জা মোহাম্মদ মাদানির কনিষ্ঠ পুত্র বা ছোট ছেলে। মূল নাম ছিল মির্জা বন্দি। উড়িষ্যা ও বিহার নিজের সামরিক দক্ষতায় তিনি পরিচয় দেন। 1740 সালে গিরিয়ার যুদ্ধে তৎকালীন নবাব সরফরাজ খাঁকে পরাজিত করেন। তিনি বাংলার, বিহার, উড়িষ্যার মসনদ দখল করেন এবং নিজেকে স্বাধীন নবাব হিসাবে ঘোষণা করেন। তার 16 বছরের শাসন আমলে যুদ্ধ বিগ্রহে পূর্ণ ছিল। তিনি টানা 10 বছর অত্যন্ত বীরত্বের সাথে মারাঠা বা বর্গী আক্রমণ প্রতিহত করে বাংলার জনপদকে রক্ষা করেন। এছাড়া তার জীবদ্দশায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় মাথাচাড়া দিয়ে ওঠার সাহস পায়নি। এই আলীবর্দী খাঁর কোনো পুত্র সন্তান ছিল না। ছিল 3 জন কন্যা সন্তান, মেহেরুন্নেসা বা গর্ষটি বেগম, শাহ বেগম এবং আমিনা বেগম। এই 3 জন ছিল আলীবর্দী খাঁর কন্যা। তিনি এই 3 কন্যার বিয়ে দিয়েছিলেন তার বড় ভাই হাজী আহমদের 3 পুত্রের সাথে। নওয়াজিশ মোহাম্মদ,
সাইদ আহমদ ও জৈনুদ্দিন এই তাদের সাথে বিয়ে দিয়েছিলেন। এই অতি পারিবারিক বা অতি পারিবারিক করগণনের কারণেই পরবর্তীতে সিরাজের বিরুদ্ধে পারিবারিক আভ্যন্তরীণ চক্রান্তের মূল কারণ হয়ে দাঁড়ায়। এতক্ষণ ইতিহাসের প্রেক্ষাপটে দেখলাম পারিবারিক পরিচয়, আগমন, কী কারণে পরিবারের ভিতরে এই দ্বন্দ্ব, এই ইতিহাস থেকে এগুলো জানা যায়। জীবনের শেষ ভাগে এসে 1748 সালের ভাই হাজী আহমদ ও জামাতা জৈনুদ্দিনের মৃত্যু, 1755 সালে বড় জামাতা নওয়াজিশের মৃত্যু এবং 1756 এর শুরুতে মেজ জামাতা সাইদ আহমদের মৃত্যু বৃদ্ধ নবাবকে মানসিকভাবে ভেঙে দেয়। তিনি তীব্র শোক এবং বিভিন্ন রোগে তখন আক্রান্ত হয়ে পড়েন। পরবর্তীতে 1756 সালে 9 এপ্রিল আনুমানিক 80 বছর বয়সে মুর্শিদাবাদে তার স্বাভাবিক মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি তার প্রিয় নাতি সিরাজউদ্দৌলাকে বাংলার উত্তরাধিকারী মনোনীত করে যান। তাকে মুর্শিদাবাদে তার নিজের তৈরি বাগান খুশবাগে সমাহিত করা হয়। মা আমেনা বেগম আলীবর্দী খাঁর কনিষ্ঠ কন্যা। 1733 সালে তার গর্ভে মির্জা মোহাম্মদ জন্মগ্রহণ করেন বা নবাব সিরাজউদ্দৌলা জন্মগ্রহণ করেন। সিরাজের জন্মের পরপরই আলীবর্দী খাঁ বিহারের গভর্নর পদ পেয়েছিলেন। তাই সিরাজকে তিনি তার জীবনের সৌভাগ্যের প্রতীক বা কদম-ই-মুবারক তিনি মনে করতেন আর কি। ইতিহাস থেকে আমরা এটা জানতে পারি। জিঞ্জিরা প্রাসাদটি এটি মুঘল আমলের 1700 শতকের শেষভাগে ইব্রাহিম খান ফাতেহ জঙ্গ নির্মিত এটি এই জিঞ্জিরা প্রাসাদ এটি মুঘল আমলের একটি প্রাসাদ। ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বুড়িগঙ্গা নদীর দক্ষিণ তীরে এটি অবস্থিত। একটি পুরনো ঢাকার বিপরীত পারে, বুড়িগঙ্গার ওপারে এটি অবস্থিত। আমিনা বেগমের ঘটনাটা ছিল এরকম। পলাশীর যুদ্ধের পর 1757 সালে মীর জাফরের শাসন আমলে সিরাজের পরিবারের অনেক নারী সদস্য যেমন আমিনা বেগম, ঘসেটি বেগম, লুৎফুন্নেসা বেগম সহ আরও অনেককে মুর্শিদাবাদ থেকে ঢাকায়, তখন জাহাঙ্গীরনগর, নিয়ে জিঞ্জিরা প্রাসাদে তাদেরকে বন্দি করে রাখা হয়। 1760 সালে মীর জাফরের ছেলে মিরনের দেশে আমিনা বেগম ও ঘসেটি বেগমকে নৌকায় করে নদীতে ডুবিয়ে তাদেরকে হত্যা করা হয়। জানা যায় যে ধলেশ্বরী বুড়িগঙ্গা যে সংযোগস্থল, ওই এখানেই তাদেরকে নদীতে ডুবিয়ে হত্যা করে। 1756 সালের নানার মৃত্যুর পর 23 বছর বয়সে মুর্শিদাবাদের মসনদে বসেন সিরাজউদ্দৌলা। সিংহাসনে বসার পর থেকেই তিনি তার আপন খালা ঘসেটি বেগম, খালাতো ভাই শওকত জং এবং প্রধান সেনাপতি মীর জাফরের চরম বিরোধিতার মুখে পড়েন।
এই আভ্যন্তরীণ কুন্দলকে কাজে লাগায় রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1757 সালের 23 জুন পলাশীর আম্রকাননে মির্জাফরের চরম বিশ্বাসঘাতকতার কারণে নবাবের বাহিনী পরাজয় বরণ করে। নবাব মুর্শিদাবাদ হয়ে পাটনার দিকে যাওয়ার পথে রাজমহলে ধরা পড়েন। 1757 সালের 2রা জুলাই মির্জাফরের পুত্র মিরনের আদর্শে মোহাম্মদী বেগ নামক এক ঘাতক নবাব সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করে। নবাব সিরাজউদ্দৌলার বংশতালিকা পর্যালোচনা করলে দেখা যায় তার রক্তে একই সাথে প্রবাহিত হয়েছিল আলীবর্দী খাঁর মতো বীর তেজ এবং হাজী আহমদের মতো কৌশলী রাজনৈতিক মেধার। সম্পর্কে তার দাদা এবং নানা আপন ভাই হওয়ায় তার পারিবারিক কাঠামোটি ছিল অত্যন্ত নিবিড়, যা পরবর্তীকালে ক্ষমতার লোভে এক হিংস্র চক্রান্তের জালে রূপ নেয়। 1757 সালের 3রা জুলাই নির্মমভাবে নিহত নবাবের ক্ষতবিক্ষত দেহটি যখন হাতির পিঠে করে মুর্শিদাবাদের রাস্তায় ঘোরানো শেষ হয়, তখন তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে তার প্রিয় নানা নবাব আলীবর্দী খাঁর কাছেই খুশবাগ কবরস্থানে চিরশয্যায় শায়িত করা হয়। আর এর মাধ্যমেই খুশবাগের মাটির নিচে চিরতরে স্তব্ধ হয়ে যায় মদিনা ও পারস্য থেকে আসা এক অভিজাত মোগল রাজবংশের বাংলার অধ্যায়, এবং সূচিত হয় 200 বছরের ব্রিটিশ গোলামির অন্ধকার যুগ। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে আজ এ পর্যন্তই।